দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে স্টাডি নেটের সহযোগিতায় আরটিভির বিশেষ অনুষ্ঠান স্টাডি ইন অস্ট্রেলিয়াতে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্টাডি নেটের রিজনাল ম্যানেজার তানজিউল হক এবং একই সাথে আছেন স্টাডি নেটের কান্ট্রি ডিরেক্টর নাহিদা ইসলাম। আপনাদের দুজনকেই স্বাগতম। কেমন আছেন? খুব ভালো আছি। তানজিল ভাই? ভালো আছি। একদমই, যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, আপনার কাছে থেকে জানতে চাইবো যে আমাদের আজকের এই বিশেষ আয়োজন, এটার আসলে মূল উদ্দেশ্য কি নিয়ে আমরা আসলে কথা বলবো? ধন্যবাদ মাসুক। প্রথমেই আমি আরটিভিকে ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই আজকে আমরা অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশনের যে পলিসি চেঞ্জেস এসছে রিসেন্টলি সেটা নিয়ে আলোচনা করব। সেই সাথে স্টুডেন্ট ভিসা প্রিপারেশন, ফান্ডিং, স্কলারশিপস, কোর্স, এইসব বিষয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা পুরো আয়োজন জুড়ে আপনাদের কথা শুনবো। একদমই শুরুতে আপু, আপনার কাছে জানতে চাইবো যে ইউএসএ, কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়াও এমন একটি দেশ যে দেশের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের কোনো শেষ নেই এবং তারা যেতে চায় সেখানে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে সম্প্রতি বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 3 এবং হাই রিস্ক কান্ট্রিতে স্থান পেয়েছে। এই যে তারা এই জায়গাটায় স্থান পেল, একটা পরিবর্তন তো আসলোই। এই পরিবর্তনের ফলে বর্তমানে স্টুডেন্ট ভিসা এবং ভিসা প্রসেসিং এবং একই সাথে সাকসেস রেটে কি ধরনের প্রভাব পড়ছে? অস্ট্রেলিয়া প্রায়োরিটি লিস্টে বাংলাদেশের স্টুডেন্টদের প্রায়োরিটি লিস্টে ছিল, কানাডা, ইউএসএ, ইউকের সাথে অবশ্যই। অস্ট্রেলিয়া প্রায়োরিটি লিস্টে থাকার পেছনে কিছু কারণ তো আছেই। পিআর পাথওয়েটা খুব কংক্রিট ডেসক্রাইব করা, তো যেটা নিয়ে এখন কথা হচ্ছে বা স্টুডেন্টরা ভয় পাচ্ছে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল 3। অ্যাসেসমেন্ট লেভেল 3তে সাকসেস রেট কেমন হবে এটা ডিপেন্ড করছে স্টুডেন্টের প্রোফাইল এবং স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের উপরে। হ্যাঁ, যদি ডকুমেন্টেশন, স্টুডেন্টের প্রোগ্রাম চয়েস করার ব্যাপারে কেয়ারফুলি প্রোগ্রাম চয়েস করা হয়, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো খুবই অর্গানাইজ ওয়েতে সাবমিট করা হয়, ব্যাংক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল আপডেট, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সাকসেস রেট মাইট নট হ্যাম্পার্ড। শুধুমাত্র একটাই প্রিকশন, সেটা হচ্ছে স্টুডেন্ট শুড বি ওয়েল প্রিপেয়ার্ড রিগার্ডিং দ্য কোর্স সিলেকশন, ফাইন্যান্স, স্পন্সরশিপ, এভরিথিং। আপনি যেমনটা বলছিলেন যে আগে লেভেল 1 এ ছিল, কখনো কখনো দেখা গেছে 2 তেও ছিল, কিন্তু বর্তমানে আছে লেভেল 3 তে। এটা আসলে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি টেনশনেরও কারণ হয়ে যাচ্ছে অনেক সময়। আপনার কাছে জানতে চাইবো যে ভিসা অফিসাররা আমাদের যে ফাইলগুলো যাচ্ছে তাদের কাছে, সেই ফাইলগুলো কি আরো বেশি কড়াকড়িভাবে দেখছেন? কড়াকড়িভাবে কিছুটা তো প্রি স্ক্রিনিং হচ্ছেই, বা কিছুটা স্ক্রিনিং হচ্ছে স্টুডেন্টের একাডেমিক, স্টুডেন্টের প্রোফাইল এবং ফাইন্যান্স। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি বলেন যে রিস্ক বা ভয়, আমি বলবো যে রিস্ক বা ভয়ের কিছু নাই। যেই স্টুডেন্টগুলো আলটিমেটলি প্রসপেক্টিভ ক্যান্ডিডেট এবং ফাইন্যান্স আসলে রেগুলার ট্রানজেকশন, ফাইন্যান্সিয়াল হিস্ট্রি খুব ক্লিয়ার, সেসব স্টুডেন্টের জন্য ভয়ের কিছু নাই। আবার খুব তড়িঘড়ি করে অ্যাপ্লাইয়েরও কিছু নাই। স্টুডেন্ট বরং একটু কনসেন্ট্রেট করুক স্টাডি ব্যাপারে, আইএলস এর ব্যাপারে, একটু ওয়েল প্রিপেয়ার্ড হয়ে অ্যাপ্লাই করলে কোনো ধরনের রিস্ক আছে বলে আমি মনে করি না। কিন্তু অবশ্যই অনেক বেশি কেয়ারফুলি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে হয় রিগার্ডিং ডকুমেন্টেশন, সাবজেক্ট চয়েস, এভরিথিং। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেক কেয়ারফুলি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে হয়, কিন্তু স্টুডেন্টদের জায়গা থেকে তারা যে জেনুইন স্টুডেন্ট, এটা তারা প্রমাণ করবে কিভাবে? এটা খুবই গুড কোশ্চেন এবং বুমিং কোশ্চেন যে জেনুইন স্টুডেন্ট আসলে কি। তো জেনুইন স্টুডেন্ট ক্যাটাগরি যদি করতে হয় তাহলে যেটা স্টুডেন্টের ইয়ার গ্যাপ যেন না থাকে। হ্যাঁ, এখন ইয়ার গ্যাপটাকে কেন এভাবে দেখা হচ্ছে, কারণ একজন স্টুডেন্ট সে স্টাডি করতে যাবে, সে হেলায় ফেলায় তার 1 বছর বা 2 বছর নষ্ট করলো উইদাউট এনি স্টাডিজ, উইদাউট এনি প্রোগ্রেস, সেটাকে আসলে প্রসপেক্টিভ স্টুডেন্ট বা জেনুইন স্টুডেন্ট হিসাবে কাউন্ট করা হয় না। কারণ স্টাডি যদি তার মেইন থিম থাকে তাহলে ওকে আসলে স্টাডি পাথওয়েটাই মেনটেন করতে হবে। ইয়ার 12 এর পরে খুব দ্রুত ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেয়া, কোনো ধরনের লেজার টাইম পাস না করে। এবার কিছু স্টুডেন্টের 1 বছরের গ্যাপ যদি থেকেও থাকে তাহলে সেটার রিজনিং করতে হয় যে সে এই গ্যাপটা আসলে কি করেছে, ইয়ার 12 এর স্টুডেন্ট অ্যাডমিশন টেস্ট দিয়েছে কিনা, বা কোনো কোর্স করেছে কিনা, পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ব্যাচেলারের পরে কোনো জব করেছে কিনা, জবের প্রসপেক্টটা মেনশন করা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে গ্যাপ ডিক্লারেশন যদি থাকে তাহলে স্টুডেন্ট জেনুইন স্টুডেন্ট হিসাবেই আসলে নিজেকে রেজ করতে পারে। আচ্ছা, খুব দারুণ বলেছেন। আমরা একটু
তানজিউল ভাইয়ার কাছে যাচ্ছি। ভাইয়া, 2026 সালে লেভেল 3 এর কারণে যে সমস্যাটা আমরা বেশি সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে আইএলটিএস স্কোরে যখন আমরা 6 পাচ্ছি তখন এটা আমাদের কাছে মনে হচ্ছে না যে এটা পর্যাপ্ত। এটা কি আসলে 6.5 বা 7 এত হলে ভালো হয় শিক্ষার্থীদের জন্য? অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইউনিভার্সিটি সেট করে দিয়েছে সেখানে 6 নোবেন লেস দেন 5.5, আচ্ছা আর মাস্টার্সের ক্ষেত্রে 6.5 নোবেন লেস দেন 6। এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। আচ্ছা জেনারেলি আপনার আইএলটিএস স্কোর যত ভালো হবে স্টুডেন্টের ফাইলটা ততটাই কনক্রিট এবং জেনুইন হবে। তবে এর মানে এই না যে কেউ 6 পেলে বা 5.5 কোনো ব্যান্ডে পেলে সে যেতে পারবে না তা না। তবে আমরা এনকারেজ করব যখন একটা প্রিপারেশন নেয় স্টুডেন্ট একটু বেটার ওয়েতে নিয়ে স্কোরটা যাতে ভালো হয়, যাতে স্কলারশিপ বলেন বা তার ফার্দার স্টাডির ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে। সো আমরা এনকারেজ করব স্টুডেন্টদেরকে একটু বেটার স্কোর নিয়ে আসার জন্য। আচ্ছা, এ তো গেল আইএলটিএস এর কথা। আপনার কাছে যদি জানতে চাই যে যেসব স্টুডেন্টদের স্টাডি গ্যাপ আছে কিংবা রেজাল্ট কিছুটা দুর্বল আছে তাদের জন্য কি যে অস্ট্রেলিয়ার দরজা এখন বন্ধ? না, একদমই না। পাথওয়ে প্রোগ্রাম আছে, জি। বিভিন্ন ডিপ্লোমাস আছে। আপু কিছুটা বলেছেন, আপনি হ্যাঁ, আরো পরিষ্কারভাবে যেটা নাহিদ আপু বলেছিলেন। তবে যেহেতু আমরা অ্যাসেসমেন্ট লেভেল 3-তে চলে গিয়েছি, তো আমার একটা সাজেশন বা অ্যাডভাইস থাকবে যে পাথওয়ে যে প্রোগ্রামগুলো স্টুডেন্টরা নিতে যাচ্ছে যাদের ইয়ার গ্যাপ অথবা কিছুটা দুর্বল প্রোফাইল, তারা যেন মেক শিওর করে তাদের পাথওয়ে প্রোগ্রামটার জন্য রিলেটেড হয় তাদের প্রিভিয়াস স্টাডিজ এবং ফিউচার স্টাডিজ যেটা তারা করতে যাবে। এই দুটোর ব্রিজিংটা যেন ভালো হয় সেই পাথওয়ে প্রোগ্রামটা। সেক্ষেত্রে আপনার পরামর্শ? শুধুমাত্র ভিসা পাওয়ার জন্য আমি যে কোনো একটা পাথওয়ে প্রোগ্রাম নিয়ে নিলাম, এটা ওয়াইজ হবে না, এটা আরো রিস্কটা বাড়াবে। আমার প্রিভিয়াস একাডেমিকের সাথে আমার ফিউচার একাডেমিকের যে ব্রিজিংটা, সেই মতে একটা অভিজ্ঞ কনসালটেন্সি ফার্মের সাথে বা কনসালটেশন নিয়ে একটা প্রপার পাথওয়ে প্রোগ্রাম নির্বাচন করাটা ওয়াইজ। আচ্ছা, চমৎকার। আমরা আবারও ফিরে যাচ্ছি আপুর কাছে। আপু, অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের নতুন জিএস রিকোয়ারমেন্ট এবং আগের জিটি এর মধ্যে মূল পার্থক্যটা কি এখন? পার্থক্য বলতে জিএস মানে হচ্ছে জেনুইন স্টুডেন্ট ক্রাইটেরিয়া। তো যেটা প্রথমে বলেছিলাম যে জেনুইন স্টুডেন্টের জেনুইন স্টাডি সিলেকশনের ব্যাপারে খুব মনোযোগ হতে হয়। স্টুডেন্টের আর্লি স্ট্রিম অনুযায়ী, যেমন মাস্টার ডিগ্রিতে যারা অ্যাপ্লাই করছেন তার একাডেমিক স্ট্রিম অনুযায়ী কোর্স সিলেক্ট করবেন। যারা স্টাডি শেষ করে প্রফেশনাল লাইফে গেছেন তাদের ক্যারিয়ারের সাথে রিলেভেন্সি রেখেও প্রোগ্রাম চুজ করা যায়। আমি প্রোগ্রাম কোনটাতে যাচ্ছি এবং আমার অ্যাকচুয়াল ইন্টারেস্ট, আমার প্রিভিয়াস স্টাডির সাথে রিলেভেন্সি আছে কিনা বা প্রফেশনালিজমের সাথে রিলেভেন্সি আছে কিনা সেটা একটা বড় ইস্যু। স্টুডেন্ট আসলেই স্টাডির ব্যাপারে ইন্টারেস্টেড, সেটার জন্য তার একটা পার্সোনাল স্টেটমেন্ট মেনশন করতে হয় যেখানে সে পুরো ডেসক্রাইব করে যে সে আসলে প্রোগ্রামটা কেন চুজ করছে, ফিরে এসে কি করবে, প্রোগ্রাম চুজ করার পেছনে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট কোনটা সে সিলেক্ট করলো, এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। সেটাকেই বলা হয় জেনুইন স্টুডেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, আর এসওপি? এসওপির কথাটাই বলছিলাম যে এসওপিটা আসলে জরুরি এই কারণে যে স্টুডেন্টকে প্রুফ করা জরুরি যে ওর সিলেক্টেড প্রোগ্রাম তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ক্যারিয়ার পাথওয়ে। হ্যাঁ, যেখানে স্টুডেন্ট ডেসক্রাইব করে যে সে যেই প্রোগ্রামটা পড়তে যেতে চাচ্ছে সেই প্রোগ্রামটাকে সে মিন করছে কিনা, দেন ফিরে এসে তার ক্যারিয়ারটা কোনখানে সে সেটেল করতে চায়। ইট ডাজ নট ইন্ডিকেট যে সে অস্ট্রেলিয়ায় স্টে করবে, সে ফিরে এসে বাংলাদেশে বা এনি আদার থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিতে সে ক্যারিয়ার স্টাবলিশ করবে। এইটার প্রপার ডিক্লারেশনটাই এসওপিতে থাকতে হয়। নট অনলি দিস, ওর অস্ট্রেলিয়ার লাইফস্টাইলটা কেমন হবে, ক্যাম্পাস থেকে কতটুক ডিস্টেন্সে সে থাকছে এটা নিয়ে তার আইডিয়া আছে কিনা, কোর্স সিলেকশনের ক্ষেত্রে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চিন্তা করেছে কিনা যে কেন এই প্রোগ্রাম, কেন নয় আদার ইউনিভার্সিটি অর আদার ডেস্টিনেশন। তো এই পুরো ডিক্লারেশনটাকেই বলা হয় এসওপি। এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো যে স্টুডেন্টরা যখন দেশের বাইরে যেতে চাচ্ছে, যে কোনো দেশে সেটা, কিন্তু তাদের অনেক প্রস্তুতির পাশাপাশি একটা জায়গায় এসে হয়তোবা অনেকে একটু নড়ে চড়ে বসছে বা একটু বেশি চিন্তা করছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই যে ব্যাংক স্টেটমেন্টের কথা আমরা বলছি বারবারই আসছে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে, সত্যিকার অর্থে দেখা যাচ্ছে যে এখানে আরো নিয়ম কঠোর হয়েছে বর্তমানে লেভেল 3 জায়গাতে এসে। টিউশন ফি কিংবা লিভিং কস্ট বাবদ যে টাকা ব্যাংক থেকে দেখানো হচ্ছে এবং একই সাথে সোর্স অফ ফান্ড
কতটা পরিষ্কার থাকলে ভিসা পাওয়ার জন্য সহজ হয়? এটা খুবই রিলেভেন্ট অ্যাসেসমেন্ট লেভেল 3 এর সাথে। জি যেহেতু অ্যাসেসমেন্ট লেভেল 3 চলেই গিয়েছে বাংলাদেশ, জি হোপফুলি আমরা এখান থেকে উত্তরণ হবে আমাদের। কিন্তু ফর দ্য টাইম বিং আমরা সবসময় বলি ফান্ডিং একটা ক্রিটিক্যাল পার্ট ভিসার জন্য এবং স্টুডেন্ট ফাইলের জন্য। আচ্ছা তো অবভিয়াসলি একটা বড় অঙ্কের টাকা তো দেখাতেই হবে, যেহেতু আপনি ফরেন কান্ট্রিতে পড়তে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এই টাকাটা ফার্স্ট ওয়ার্ল্ড কিন্তু খুব কমপ্লায়েন্স ওরিয়েন্টেড হয়। তো ওরা যে জিনিসগুলো মানে ফ্যাক্টর হিসেবে দেখে, আপনার যে টাকাটা আপনি দেখাচ্ছেন সেটা লিগ্যাল ওয়েতে আপনি পেয়েছেন কিনা, এবং সেটা প্রুফ করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে ITR দেখানো, ইনকাম ট্যাক্স রিটার্ন। জি এই ফান্ডিংটা কোত্থেকে আসছে সেই সোর্সটাকে প্রুফ হিসেবে দেখানো। তো এই কয়েকটা ব্যাপার, যেমন যদি কোনো একটা বড় অ্যামাউন্ট আপনার স্টেটমেন্টে থাকে, সেই অ্যামাউন্টটার সোর্সটা কি, আচ্ছা সেটা ডকুমেন্টেশনস অবভিয়াসলি এখন অস্ট্রেলিয়ান হাই কমিশন বলেন বা ইউনিভার্সিটিস তারা দেখতে চাইবে। সো স্টুডেন্টদের জন্য একটা পরামর্শ হচ্ছে ফান্ডিংটা প্রিপারেশন করার সময় সোর্সটা নিয়েও যেন চিন্তা ভাবনা করে, এবং অবভিয়াসলি যে টাকাটা তারা দেখাবে সেটা যেন একটা লেজিটিমেট একটা ডকুমেন্টস তারা দেখাতে পারে, সেটার জন্য ITR একটা ভালো অপশন। আচ্ছা আর এছাড়া অস্ট্রেলিয়াতে সাধারণত পড়তে গেলে যেটা আমরা সাজেস্ট করি, 1 year টিউশন ফিটা এটা স্টেটমেন্টে রিফ্লেক্ট করার জন্য, এবং তার যে অ্যাসেট সে দেখাবে সেটাতে তার এটুক প্রুফ থাকতে হবে যে সে 4 বছর কোর্স বা 3 বছরের কোর্স, তার যে ডিউরেশনটা সেটা সে কাভার করতে পারবে। নাহিদা আপু, আজকে আমরা যে বিষয় নিয়ে আসলে বারবার কথা বলছি, লেভেল 3 বা হাই রিস্ক কান্ট্রি, এই জায়গাটায় আমাদের আসার কারণটা আপনি কি মনে করেন? অনেক ধরনের কারণ হতে পারে। একটা জায়গায় হচ্ছে স্টুডেন্ট, এটা সামটাইমস যেটা দেখা যায় যে স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে পড়তে গেল, দেন ডিগ্রিটা কমপ্লিট না করে সে প্রোগ্রাম থেকে সুইচ করলো, এটাকে বলে AQF লেভেল যদি সে চেঞ্জ করে সেটা একটা ফ্যাক্টর। বা সেম ইনস্টিটিউটে কন্টিনিউ করছে না, হ্যাঁ, তো অ্যাটিয়ার রেটটা যদি কমে যায় সেটা ইউনিভার্সিটির জন্যও নেগেটিভ এবং কান্ট্রি লেভেলের জন্যও নেগেটিভ। বাকিটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইস্যুতে বা ডকুমেন্টেশনের ক্ষেত্রে কোনো ধরনের ফ্রডুলেন্ট ডকুমেন্টস বা মিসলিডিং ডকুমেন্টস প্রোভাইড করা হয়েছে, কোনো এক ধরনের কনফিউশন থেকেই রিস্ক লেভেল ক্যাটাগরিতে নেমেছে। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা আসলে হোপফুল, বরং এটা ভালো যে খুব সিলেক্টিভ ওয়েতে স্টুডেন্ট অস্ট্রেলিয়ায় পড়তে যাচ্ছে, কারণ এটা স্টাডি, তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই দুটো জায়গায় যদি স্টুডেন্ট স্ট্রিক্ট থাকে যে আমি স্টাডি করতে চাচ্ছি, ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছি, তাহলে আসলে লেভেল 3 থেকে আমরা খুব দ্রুতই আপগ্রেড হতে পারবো। তো আমার মনে হয় যে এটা হয়তো খুব দ্রুত হবে, বরং একদিক দিয়ে ভালো হয়েছে যারা সত্যিকারেই পড়তে যেতে চায় তাদের আসলে পড়াশোনার স্কোপ বন্ধ হয়নি অস্ট্রেলিয়ায়। অনেক ধন্যবাদ নাহিদা আপু। এ পর্যায়ে আমাদেরকে একটি বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, আবারও চলে যাচ্ছে আমাদের মূল আয়োজনে। তানজিউল ভাইয়া, আপু যেমনটা বলছিল যে কি কি কারণে আসলে আমাদের এই যে লেভেল 3-তে আসা, এটা থেকে উত্তরণের নিশ্চয়ই অনেক উপায় আছে, যেগুলো আপু একটু একটু করে আলোচনা করেছে, আপনার মুখেও শুনবো। কিন্তু তার আগে আপনার কাছে শুনতে চাই, অস্ট্রেলিয়ায় বর্তমানে জব মার্কেট এবং পিআর পলিসি বিশ্লেষণ, ব্যাচেলর এবং মাস্টার্স এই দুই পর্যায়ে দেখা যাচ্ছে কোন কোর্সগুলো বেশি নিরাপদ এবং চাহিদা সম্পন্ন? এখন ট্রেন্ডিং যেটা সবচেয়ে বেশি ডিমান্ডিং অস্ট্রেলিয়াতে হেলথ কেয়ার এবং নার্সিং, খুবই হাই ডিমান্ড। এছাড়াও IT সেক্টর খুব ভালো করছে, IT সেক্টরে যে কোর্সগুলো আছে। এছাড়াও হসপিটালিটি, টিচিং প্রফেশনের ওদের প্রচুর লোক দরকার। এবং আমরা সবাই জানি অস্ট্রেলিয়াতেও কিন্তু প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে এখন। কনস্ট্রাকশন সেক্টরে ওদের প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার্স, আর্কিটেকচার, এগুলোর কোর্সেরও প্রচুর ভ্যালু আছে এবং ডিমান্ড আছে। PR এর ক্ষেত্রে আমি যেটুকু গাইড করতে পারি বা আমাদের পক্ষ থেকে বলতে পারি, PRটা আসলে শুধুমাত্র কোর্সের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আপনি কত বছর অস্ট্রেলিয়াতে স্টাডি করেছেন, আচ্ছা, আপনার রেজাল্টস, এবং ওই প্রসেসে কিন্তু একটা ইংলিশ রিকোয়ারমেন্টও আছে, ও আপনাকে টেস্টও দিতে হবে। এবং ফাইনালি সে কোথায় আছে, তার লোকেশন, তার এরিয়া, এটা একটা ফ্যাক্টর। যেমন আপনি যদি রিজিওনাল সিটিজগুলোতে থাকেন, যেমন ডারউইন, অ্যাডিলেইড, আচ্ছা, তাসমানিয়া, তো রিজিওনালে কিন্তু একটু ইজি পিআরটা অ্যাকোয়ার করা, কারণ ওখানে কিছু পয়েন্টস এডিশনাল থাকে। পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা আপনি ব্যাচেলার বা মাস্টার্স করার পর, সেখানেও
কিছুটা ডিফারেন্স পাওয়া যায়। সো পিআর অ্যাকচুয়ালি কম্বাইন্ড অফ অল দিস সোর্সেস। তো একটা ভালো অ্যাডভাইস হবে আপনি রিজিওনালে যদি যান, আচ্ছা, স্টাডিটা ফার্স্ট প্রায়োরিটি, ওটা খুব মানে ভালোভাবে কমপ্লিট করতে হবে। এবং আপনাকে যে পিএইচডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক যে ভিসাটা দেওয়া হবে, সেটাতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করলেন অস্ট্রেলিয়াতে, আপনি জব কোথায় করেছেন, এবং আপনার সব কিছুর এই স্কোরিং, এটা তো একটা পয়েন্ট বেস সিস্টেম। জি জি। এই পয়েন্টগুলো মিলিয়েই আপনার পিআরটা আসে আর কি। আচ্ছা, ঠিক এই জায়গাতেই একটু আপুর কাছে যাচ্ছি। আপু, ভাইয়া যেমনটা বলছিল যে আসলে সঠিক একটা সাবজেক্ট নির্বাচন করলে সেটা আসলে ঠিকভাবে পড়াশোনাটা কমপ্লিট করলে অন্য বিষয়গুলো নিয়ে এত ভাবারই দরকার নেই। আপনার কাছে জানতে চাইবো যে জনপ্রিয় কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোর বাইরেও এমন কিছু কোর্স আছে যেগুলো থেকে আসলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হতে পারে, একই সাথে ক্যারিয়ারও আসলে সামনের দিকে অনেক বেশি ডেভেলপ হতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি স্টুডেন্টের সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল হতে হবে। যেখানে আমরা স্টাডিনেট, আমাদের কাউন্সিলররা হেল্প আউট করে স্টুডেন্টকে টু চুজ আ রাইট কোর্স। জি। নট অনলি দ্যাট, আমরা দুটো ডোমেনে কাজ করি, সেটা হচ্ছে studynet.io এবং studynet.ai। তো studynet.io ডেডিকেটেডলি হেল্প আউট করে স্টুডেন্টকে টু ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম, কোন এরিয়ায় যাচ্ছে, ডেস্টিনেশনটা, তার বাজেট চুজ করার ব্যাপারেও সে হেল্প আউট করে। রেঞ্জ অফ বাজেট সিলেক্ট করে দিলে আমাদের studynet.io থেকে স্টুডেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রোগ্রাম সিলেক্ট করতে পারে। আর studynet.ai যেটা আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ কোর্স অ্যান্ড অস্ট্রেলিয়া স্টাডি। সো student can ask anything regarding study in Australia and AI will deliver the answer of this. আর যেটা আমরা বলছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স কাউন্সিলর আছেন যারা চুজ করে দেবেন প্রোগ্রামটা কি হবে। আন্ডারগ্রেড স্টুডেন্টের ক্ষেত্রে যদি কেউ সায়েন্স স্ট্রিমে থাকে, তো একটা ব্রডার এরিয়া অফ কোর্সেস স্টুডেন্ট ফাইন্ড আউট করতে পারে। যদি স্টুডেন্ট বায়োলজিতে ভালো হয়, তাহলে সেক্ষেত্রে এলাইড হেলথ, নার্সিং, হেলথ সায়েন্স এগুলো নিয়ে পড়তে পারে, যেটা নিয়ে তানজিউল ভাই কথা বললেন যে এটা পিআর রিলেভেন্ট বা ওখানে জবের ফ্যাসিলিটিস অনেক। এইচ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে পারে। স্টুডেন্ট সায়েন্সের স্ট্রিমে হলে যদি সে ম্যাথস বা নাম্বারে খুব ভালো হয়, সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারে। তার মানে আমরা বলতেই পারছি যে অ্যাসেসমেন্ট আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটির মাধ্যমে অনেক সময়ও বেঁচে যায়। এক্স্যাক্টলি, তাই না? অনেক জায়গায় অনেক কিছু আলোচনা করে দেখা যাচ্ছে অনেক অ্যাসেসমেন্ট করার চেয়ে একটা জায়গায় অ্যাসেসমেন্ট করে সময়টা বাঁচিয়ে নিজের লক্ষ্যে পৌঁছানোর যে বিষয়টা। চমৎকার চমৎকার। তানজিল ভাইয়া, প্রতি বছরই তো আসলে একটা ফেয়ারের আয়োজন করা হয়, তাই না? গত বছরও আমরা যতদূর জেনেছিলাম যে একটা ফেয়ার আয়োজন হয়েছে। দুজনের মুখেই শুনতে চাইবো যে এবছরের ফেয়ারে আসলে কি কি নতুন কিছু পাচ্ছি আমরা। প্রথমে তানজিল ভাইয়া। 17ই জানুয়ারি ঢাকা শেরাটনে বনানীতে, জি, 11 থেকে 5টা পর্যন্ত আমরা আমাদের এক্সপোর্ট হবে, ফেয়ারটা হবে। অবভিয়াসলি যেটা সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ব্যাপার, প্রোভাইডারদের সাথে, ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভদের সাথে সরাসরি কথা বলার একটা সুযোগ থাকবে। আচ্ছা, সেই সাথে এটা একটু এইবারের ফেয়ারটা একটু গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু রিসেন্ট কিছু চেঞ্জেস এসছে, তো স্টুডেন্টদের জন্য একটা ভালো সুযোগ, তারা সরাসরি রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলে একটা আইডিয়া করতে পারবে যে কোন ওয়েটা বেটার হবে, কোথায় কোথায় তাদেরকে একটু কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, সাপোর্ট তারা নিতে পারবে। তো এই সবগুলো ব্যাপার আসলে পুরোটাই তো, এই চেঞ্জেসটাই তো নতুন। সো এটাই প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি। এছাড়াও আমাদের পক্ষ থেকে আমরা স্টাডিনেট, যেটা নাহিদ আপা বলছিলেন, আমরা দুটো প্ল্যাটফর্ম লঞ্চ করেছি। জি, একটা হচ্ছে এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন, স্টাডিনেটের একটা প্ল্যাটফর্ম, এবং আরেকটা ওয়েবসাইট হচ্ছে আমাদের studynet.io। তো এই দুটোর ব্যাপারেও আমরা ব্রিফিং করব, আমাদের কাউন্সিলররা বলবে। এবং রিসেন্ট যে চেঞ্জেসের কারণে যে আতঙ্কটা, যেটা স্টুডেন্টদের ভিতর আমরা অনেক সোর্সের মাধ্যমে জানতে পারছি, এটাকে আমার ধারণা এই ফেয়ারগুলো অ্যাটেন্ড করার পরে তাদের অনেকগুলো ভুল ধারণা, দ্বিধা কেটে যাবে, আমি হোপফুল। সো ইনশাল্লাহ আমি আপনাদের আরটিভির মাধ্যমে সব স্টুডেন্টদেরকে আমরা ইনভাইট করতে চাই, আপনারা আসুন, কথা বলুন এবং সঠিক তথ্যটা জানুন। চমৎকার। নাহিদা আপু, ভাইয়া যেমনটা বলছিল যে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে, যে ভুল ধারণাগুলোর আসলে একটা নিষ্পত্তি হওয়া দরকার। কেউ না কেউ এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে এসেছেন এবং একটি ফেয়ার আয়োজন করে সেখান থেকে আসলে অনেক কিছু পরিষ্কার করবেন আপনারা।
ভাইয়া তো অনেক কিছু বললোই, এবার একটু আপনার মুখ থেকে শুনি যে আর কি কি নতুন পাবো আমরা। নতুন রেগুলার সবকিছুই যেটা ডিরেক্টলি কোর্স এনকোয়ারি করতে পারছে স্টুডেন্টরা ইউনিভার্সিটির কাছ থেকে। জি। আর আমাদের কাউন্সিলররা হেল্প আউট করবে টু লোকেট দ্য এক্সাক্ট স্টুডেন্ট ফর দ্য এক্সাক্ট ইউনিভার্সিটি। জি। এটা লাইভ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন, সো স্টুডেন্ট ক্যান গেট প্রপার অ্যান্সার ফর স্কলারশিপ বিকজ তাদের কিছু কোয়েরি থাকে, স্কলারশিপ অ্যামাউন্ট অর পার্সেন্টেজ অফ স্কলারশিপ। আর আমি এটাকে আতঙ্ক বলছি না, বরং যদি স্টুডেন্ট ওয়েল প্ল্যান্ড করে আগায়, আগেই ডিসিশন নেয় যে অস্ট্রেলিয়ায় স্টাডি করতে যাবে, সেই ক্ষেত্রে আইএলসে আগে বসে যাওয়া, একটু ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস দেয়া, যারা 1.5-2 বছর সময় হাতে আছে স্টাডিতে কনসেন্ট্রেট করুক, যেহেতু স্কোর একটা ফ্যাক্টর। সো ভয় পাওয়ার কিছু নাই। অথেন্টিক ডকুমেন্টস, অ্যাকিউরেট ফাইন্যান্স, ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট, স্টুডেন্টের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যদি কেয়ারফুল থাকা যায়, অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা আসলে ভয়ের কোনো কারণ নাই। এবং স্টুডেন্ট ভিসার ডোর ক্লোজ হয়নি, আমি বলবো এটা বরং ভালো হয়েছে। যারা জেনুইন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়াটা এখনো অ্যাক্টিভ আছে। আপু, যেমনটা বলছিলেন যে স্বপ্ন আসলে দেখতেই হবে, কারণ স্বপ্নের জন্য মানুষ বাঁচে এবং স্বপ্নের জন্যই মানুষ কাজ করে। কিন্তু এই স্বপ্নগুলোকে একটু সহজ করে দেওয়ার জন্য কিছু মাধ্যম থাকে, যেমন দেশের বাইরের ক্ষেত্রে স্কলারশিপ। এই যে স্কলারশিপ অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলো আসলে বাংলাদেশি শিক্ষার্থীদের কি ধরনের স্কলারশিপ অফার করছে সেটা একটু আপনার কাছে শুনবো। আমি বলবো অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো স্কলারশিপ দিচ্ছে, মোর অন লেস সব ইউনিভার্সিটি 20-30% স্কলারশিপ অফার করে। হ্যাঁ, স্কলারশিপটা ডিপেন্ড করে স্টুডেন্টের একাডেমিক স্কোরের উপরে। কিছু ইউনিভার্সিটি অফার করে আর্লি বার্ড স্কলারশিপ, যেটা অফার লেটার একসেপ্ট করতে হয় একটু আগে, যেটাকে ওরা আর্লি বার্ড স্কলারশিপ বলছে। সেটা 5-10% আর্লি বার্ড স্কলারশিপ ইন্ট্রোডিউস করা আছে, প্লাস 50% এবং 100% স্কলারশিপ ফ্যাসিলিটিস আছে। কিন্তু একটু কম্পিটিটিভ তো বটেই, স্টুডেন্টকে একাডেমিক্যালি প্রুফ করতে হয় এবং কম্পিটিশনে আসতে হয়, কারণ নাম্বার অফ স্কলারশিপ একটু কম থাকাতে এটা একটু কম্পিটিটিভ। কিন্তু দে ডু অফার 50-100% স্কলারশিপ। কোন ধরনের স্কলারশিপ একটু বেশি সহজ? 20-30% স্কলারশিপ আমি বলবো যে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটি অফার করে। হ্যাঁ, আচ্ছা, চমৎকার। আমরা যেহেতু চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে, আমরা তানজিল ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া, স্টাডিনেটের আজকের এই বিশেষ পর্বের শেষের দিকে আমরা যদি আরটিভি দর্শকদেরকে আপনি কিছু বলতে চান দুজনের পক্ষ থেকেই। ধন্যবাদ সুক, এবং আবারও ধন্যবাদ আরটিভিকে। আরটিভি দর্শকদেরকে আমি এটাই বলবো যে উচ্চশিক্ষা একটা বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার। তো এই হায়ার এডুকেশনে বা উচ্চশিক্ষায় যাওয়ার আগে আপনারা প্রপার প্রিপারেশন নেবেন, এবং জেনুইন ইনফরমেশনের জন্য আমার রিকোয়েস্ট থাকবে অথেন্টিক এবং ভালো কোনো এজেন্সির কাছ থেকে আপনারা ইনফরমেশন নিয়ে বুঝে তারপর আপনারা আগাবেন। সবার সাফল্য কামনা করছি। ধন্যবাদ আপু, ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন আপনারা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। এই আয়োজন থেকে আমরা শুধু সমস্যা নিয়েই কথা বলিনি, সুবিধা এবং বিভিন্ন সমাধান নিয়েও কথা বলেছি। আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই, অনেক সময় দেখা যায় শুধু নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা বা নিয়মতান্ত্রিক পদ্ধতির কারণেই সেই ভয়গুলো থেকে বের হয়ে এসে সফলতার দিকে যাওয়া অনেক বেশি সহজ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুক সিদ্দিক, হয়তো বা আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন সবাই।